সবাই কেমন আছো? আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আর আজকের সাবজেক্ট বা টপিকটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ আর ভীষণ ইন্টারেস্টিং। এই পুরো সিরিজটা, ত্রিকোণমিতির যে পুরো সিরিজটা, যেটা আমরা পুরো সিলেবাসটা কভার করব, আজকে তার প্রথম পর্ব, সিরিয়ালের প্রথম পর্ব বলতে পারো। দেখা যাক কতটা আকর্ষণীয় এটা হয়। চলো এবার দেখে নিই ত্রিকোণমিতির নম্বর বিভাজন, অর্থাৎ পরীক্ষায় বিভিন্ন টপিক থেকে কত নম্বর আমাদের ত্রিকোণমিতিতে আসে। সেটা জানতে গেলে প্রথমে আমাদের দেখতে হবে যে কি কি টপিক রয়েছে। সেখানে দেখো, এখানে রয়েছে আমাদের কোণ পরিমাপের ধারণা, ত্রিকোণমিতিক অনুপাত ও ভেদাবলী, পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত, উচ্চতা, দূরত্ব। অর্থাৎ এই টপিকগুলো থেকে কোয়েশ্চেন আসবে। প্রথমেই যে দীর্ঘ উত্তর ভিত্তিক প্রশ্ন, সেটা একটু দেখে নিই। কারণ এই দীর্ঘ উত্তর ভিত্তিক প্রশ্ন যেগুলো আমাদেরকে পরীক্ষা হলে কিন্তু এটা করতেই হবে, এটা অপশন নেই। অর্থাৎ এক্ষেত্রে প্রথম যে তিনটে টপিক রয়েছে, প্রথম তিনটে টপিক থেকে আমাদের তিনটে প্রশ্ন থাকবে। যে কোনো দুটো প্রশ্ন আমাদের করতে হবে, যে কোনো দুটো প্রশ্ন আমাদেরকে করতে হবে, এবং প্রত্যেকটা মার্কস 3, তাহলে মোট 6 নম্বর আমরা এখান থেকে করতে পারবো। আরেকটা রয়েছে টপিক উচ্চতা ও দূরত্ব। এই উচ্চতা ও দূরত্ব থেকে কিন্তু আমাদের কাছে দুটো প্রশ্ন আসবে, যার মধ্যে একটা আমাদের করতে হবে, অর্থাৎ 5 নম্বর আমাদের করতে হবে। মোট 11 নম্বর আমাদের এখানে দীর্ঘ উত্তর ভিত্তিক প্রশ্ন করতে হচ্ছে, যাতে 3 নম্বরের দুটি প্রশ্ন আর 5 নম্বরের একটা প্রশ্ন রয়েছে, মোট 11। এছাড়াও এই ত্রিকোণমিতি থেকে যে কটা টপিক রয়েছে, সব কটা টপিক থেকে মিশিয়ে আমাদের কাছে যে কোয়েশ্চেন গুলো আসতে পারে, সেটা হচ্ছে এমসিকিউ, মাল্টি চয়েস বা বহু পছন্দ ভিত্তিক যে কোয়েশ্চেন, সেখানে একটা একটা শূন্যস্থান পূরণ, সত্য মিথ্যা, আর খুব সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক যে প্রশ্ন আসে 2 নম্বর করে, এরকম দুটো। অর্থাৎ 7 নম্বরের আরো ম্যাক্সিমাম প্রশ্ন আসবে। এখানে কোনো প্রত্যেকটা সেকশনে অল্টারনেটিভ আছে, অপশন আছে। যেমন ধরো কোথাও 6টার মধ্যে 5টা করতে হবে, তো সেক্ষেত্রে ত্রিকোণমিতি প্রশ্নটা তুমি করতে চাইতে নাও পারো, কিন্তু যদি তুমি ত্রিকোণমিতি আনসার করো, তাহলে ম্যাক্সিমাম 7 মার্কসের কোয়েশ্চেন তুমি এখান থেকে আনসার করতে পারবে। তাহলে মোট আমরা যদি দুটো মার্কস ধরি, তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ত্রিকোণমিতি থেকে আমরা প্রায় 18 নম্বর দেখো এখানে আমরা আসছে এই ত্রিকোণমিতি সেকশন থেকে। অর্থাৎ যা কিনা 90-এর প্রায় 20%, পুরো 20%, 90-এর পরীক্ষা হলে 18, তাহলে 20% মার্কস কিন্তু ত্রিকোণমিতি থেকে আসছে। তাহলে ভীষণ গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট। আজকে আমরা শুরু করব টপিক ওয়াইজ ডিসকাশন। চলো শুরু করা যাক আমাদের টপিক ওয়াইজ ডিসকাশন। আজকে আমরা জানবো ত্রিকোণমিতির শুরুর দিককার কথা, অর্থাৎ ত্রিকোণমিতি কি বা কেন, ত্রিকোণমিতিতে আমরা কি করে থাকি, এর ব্যবহার বা অ্যাপ্লিকেশন কোথায় আছে, এবং ত্রিকোণমিতির যেখান থেকে সূত্রপাত অর্থাৎ কোণের পরিমাপ, এই বিষয়গুলোর ধারণা নিয়ে এবং যথারীতি আমরা কিছু প্রবলেম বা সমস্যা নিয়েও আলোচনা করব। আর রইবে তোমাদের জন্য কিছু সমস্যা, যেটা তোমরা সলভ করবে। তাহলে শুরু করা যাক আজকের ক্লাস। প্রথমেই আমরা শুরু করব ত্রিকোণমিতি, ট্রিগনোমেট্রি, এটার মানেটা কি। তাহলে দেখো, এখানে ইংলিশ যে ওয়ার্ডটা ট্রিগনোমেট্রি, এখানে কি কি শব্দ আছে। ট্রি অর্থাৎ এটার মানে কি 3। গণ শব্দের অর্থ কি কোণ, রিলেটেড টু অ্যাঙ্গেল। অ্যান্ড মিট্রি ওয়ার্ডটা এসছে মেট্রিক থেকে, মানে মেজারমেন্ট। তাহলে বাংলাতে যেটা আমরা এটার নামটা যেটা লিখি ত্রিকোণমিতি, দেখো এইটা 3টে কোণের কথা বলা হচ্ছে, তাই মিতি মানে পরিমাপ। তাহলে এখানেও ট্রেগনন শব্দটা থেকে এসছে, মানে ট্রায়াঙ্গেল মেজার। তাহলে এটা একটা মেজারমেন্ট এর কথা বলছে, অফ 3 অ্যাঙ্গেলস অফ আ ট্রায়াঙ্গেল। আর এটা কি বলে ত্রিকোণমিতি? ত্রিকোণমিতিটা কিন্তু তাহলে বোঝাই যাচ্ছে 3টে অ্যাঙ্গেল আমরা কোথায় পাই, এটা ত্রিভুজে, রাইট? তো এই ত্রিভুজের 3টে অ্যাঙ্গেল এবং তাদের সাইড, তাদের বাহুগুলোর মধ্যে সম্পর্ক নিয়ে ডিসকাশন করে, তাদের ডিফারেন্ট রিলেশনশিপ, অর্থাৎ সাইডের মান, দুটো সাইডের অনুপাত, তার সাথে ত্রিকোণমিতিক কোণের কি অনুপাত, সেগুলো নিয়ে আলোচনা হবে। তাহলে সোজা ভাষায় বলতে গেলে ত্রিকোণমিতি একটা পরিমাপ, 3টে কোণের পরিমাপ এবং তার সাথে তার বাহুগুলোর কি সম্পর্ক একটা ত্রিভুজের। এবং আমরা এক্ষেত্রে দেখবো একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, অর্থাৎ সমকোণী ত্রিভুজের 3টে কোণ, তার বাহু, তাদের কি সম্পর্ক, সেইটা নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। তাহলে তো আমরা প্রথমে নামটা নিয়ে জানলাম,
তাই না, যে ত্রিকোণমিতি, ট্রাইগনোমেট্রি, আচ্ছা ত্রিগণ, রাইট। তাহলে প্রথমে আমরা উৎসটা জানলাম, এবার আমরা চলে যাই যে ত্রিকোণমিতি এই জিনিসটা কি। ত্রিকোণমিতির সাথে কোণের সম্পর্ক তো আমরা জানলাম, এবং একটু ভেবে দেখো যা কিছু সাইক্লিক, রাইট, অর্থাৎ একটা সার্কেল কীরকম, একটা সার্কেল এরকমভাবে ঘুরতে থাকছে ঘুরতে থাকছে ঘুরতে থাকছে, একটা সাইক্লিক, একটা পয়েন্ট থেকে শুরু করলাম, আবার ঘুরে এই পয়েন্টটায় আসলাম, আবার ঘুরে এই পয়েন্টটায় আসলাম। আমাদের জীবনে ঋতু, সিজন, এগুলো কি হয়, একটা সাইকেলে আসতে থাকে, গ্রীষ্ম গেল, বর্ষা এলো, এভাবে যেতে যেতে আবার গ্রীষ্ম আসবে। তো যেখানেই সাইক্লিক, ধরো যে এখানে একটা সাইকেল আমরা এঁকেছি, সার্কেল এঁকেছি, এই সার্কেলের ক্ষেত্রে আমরা এখানে ধরো এই সার্কেলের উপরে একটা পয়েন্ট নিলাম, এই পয়েন্টটা মুভ করে যখনই এখানে গেল, তাই না, তখন দেখো এখানে একটা কোণ তৈরি করে দিচ্ছে। আবার এই পয়েন্টটা যখন এখানে যাচ্ছে তখন কি একটা ডিফারেন্ট ট্রায়াঙ্গেল তৈরি করছে, এবং এই ঘুরতে ঘুরতে এরকম অসংখ্য ট্রায়াঙ্গেল কিন্তু বানাতে বানাতে যাচ্ছে, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তাই না। দেখো আর অনেকগুলো কোণ তৈরি হচ্ছে। তাহলে এই যে এর মুভমেন্ট ক্লক ওয়াইজ বা অ্যান্টি ক্লক ওয়াইজ, তার সাথে আমরা দেখতে পাচ্ছি এরকম অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল জেনারেট হচ্ছে, এবং তার কোন পরিমাপ সে সাথে ত্রিকোণমিতি জড়িয়ে আছে। এবং আমরা সেটাই দেখব যে কোনো সাইক্লিক এরকম প্রসেসে আমরা কিভাবে ত্রিকোণমিতিকে লিঙ্ক করতে পারি, এবং কোন পরিমাপের যৌক্তিকতা বা কোন পরিমাপের ধারণাটা এই কারণেই আমাদের দরকার, কারণ শুরুটাই হচ্ছে কোন পরিমাপ দিয়ে। তাহলে আমরা দেখলাম যে তিনটে কোণ, ত্রিভুজ এবং একটা সাইকেল, মানে একটা পর্যায়ক্রমে যে আবর্তিত হয় তার সাথে ত্রিকোণমিতির সম্পর্কটা, যেটা কিন্তু আমাদের ডেইলি লাইফের অনেক জায়গায় এটা জড়িয়ে আছে। এবার একটুখানি আমরা একটু ঘুরে আসি ইতিহাসের হাত ধরে। ইতিহাসের হাত ধরে ঘুরে আসে এই কারণেই, দেখো আজকে যে ফর্মুলাগুলো তোমরা পড়ছো, সেই ফর্মুলাগুলো আজকের দিনে দাঁড়িয়ে সেগুলো প্রমাণিত হয়েছে। তার উপর বিজ্ঞানে বা বিভিন্ন শাখায়, অনেক অ্যাস্ট্রোনমি বিভিন্ন শাখাতে, ফিজিক্সের বিভিন্ন শাখাতে অনেক গবেষণা হয়েছে। কিন্তু এর শুরুটা কীরকম ছিল? এর শুরুটা কিন্তু সেরকমই ছিল, যেখানে একটা ত্রিভুজের কোণের ধারণাটাই একসময় ভাবা হতো এটা সময়ের থেকে এগিয়ে থাকা একটা ধারণা। তারপরে ধীরে 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 সেটা কিভাবে বিবর্তিত হতে হতে আজকে আমাদের এই মডার্ন ট্রিগোনোমেট্রি আসলো, সেটা একটু দেখি। একদম শুরুতে আমরা যদি চলে যাই, একদম শুরুটা মোটামুটি যা ইতিহাস পাওয়া যায় সেটা দেখে বোঝা যায় যে ইজিপশিয়ান অ্যান্ড ব্যাবিলনিয়ান, এই দুটো এরিয়াতে যেখানে ইজিপ্ট অ্যান্ড ব্যাবিলিয়ান ছিল, তাদের কিন্তু এই একটা ধারণা, মানে একটা চতুর্ভুজের কর্ণের ধারণা, একটা ছোট বাহু বড় বাহুর ধারণা, এদের সম্পর্ক, এই নিয়ে একটা আইডিয়া ছিল। এবং ইজিপ্টে তোমরা জানোই, ইজিপ্টে তো পিরামিড একটা বড় একটা স্ট্রাকচার, যেটা নিয়ে প্রচুর গবেষণা হয়েছে, প্রচুর ভাবনা চিন্তা হয়েছে। এবং এখানে কিন্তু এই পিরামিডের তোমরা যদি ভেবে দেখো, এই যে হাইট, এই যে ভূমির যে দৈর্ঘ্য, আর এই যে স্ল্যান্ট হাইট, তির্যক উচ্চতা, এইগুলো মাপার জন্য হয়তো তাদের ক্ষেত্রে জানা ছিল উচ্চতা বা ভূমি, বা তারা তির্যক উচ্চতা বার করতে চাইতো। সেই জন্য এই ধরনের ত্রিভুজের ধারণা থেকে তারা বিভিন্ন মান বার করা তারা শিখেছিল তাদের, যেটা কিন্তু আমরা বুঝতেই পারছি ত্রিকোণমিতির একটা শুরুর ধারণা। তিনটে কোণের পরিমাপ, তার সাথে বাহুর সম্পর্ক, তারা তারা রেশিও অফ সাইডস, অ্যাঙ্গেলস, এইগুলো নিয়ে, স্লোপ, এগুলো নিয়ে কিন্তু একটা ধারণা তৈরি করেছিল, যেটা আমরা প্যাপিরাস বা বিভিন্ন জায়গাতে ওল্ড সোর্স যেগুলো আছে সেখান থেকে জানতে পারি। এবার একটু পিছিয়ে আসি, একটু এগিয়ে যাই, চলে আসি গ্রিসে। গ্রিস কিন্তু একটা অন্যরকম প্রোগ্রেস দেখায় এখানে, এবং হাইপারকাস বলে একজন বিখ্যাত দার্শনিক, ম্যাথমেটিশিয়ান, যাই বলো, মানে একজন, উনি কি করলেন, প্রথম টেবিল অফ কর্ডস বলে একটা কনসেপ্ট আবিষ্কার করলেন, যার সাহায্যে অনেক নেভিগেশন, অর্থাৎ নাবিকদের অনেক সুবিধা হতো দিক নির্ণয়। কিন্তু এটা একটা শুরুর দিকে, যার সাহায্যে উনি একটা বৃত্ত, ত্রিভুজ, এদের মধ্যে একটা সম্পর্ক বার করে, এখানে একটা দেখতেই পাচ্ছ তোমরা, এখানে একটা আর্ক, এই বিসি একটা, তার একটা কর্ড, তার একটা সূত্র বার করার চেষ্টা করলেন, টেবিল অফ কর্ড। এটাকে এগিয়ে নিয়ে গেলেন টলেমি, বিখ্যাত বিজ্ঞানী, বিখ্যাত অ্যাস্ট্রোনমার, যাই বলো, বহুবিধ পরিচয় আছে ওনার। উনি কি করলেন, এই জ্ঞানটাকে, ত্রিকোণমিতির এই জ্ঞানটা, বাহু, কোণ, সেটা দিয়ে প্ল্যানেটারি মোশন, অর্থাৎ গ্রহের যে চেঞ্জ, কারণ দেখো আবার সেই সাইক্লিক, তুমি যদি রাতের আকাশে তাকিয়ে দেখো, বিভিন্ন সময়ের আকাশ বিভিন্ন রকম হয়, বিভিন্ন সময়ের গ্রহ বা বিভিন্ন রকমের অ্যাস্ট্রয়েডস, তাদের অবস্থান, এবং সেক্ষেত্রে বিভিন্ন বস্তুর অবস্থান কিন্তু আমরা সাইক্লিকভাবে দেখি, তারা ফিরে ফিরে আসে, সেটা হয়তো শিফট করে যায়। তো এই পর্যবেক্ষণের সাথে উনি মেলালেন অঙ্ককে, মিলিয়ে উনি নির্ভুল কিছু
সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করলেন। এবার একটু এগিয়ে যাই, এবার আমরা চলে যাই ইন্ডিয়াতে। আচ্ছা, ভারতে কিন্তু এই তার পরের ধারায় একটা খুব বড় রকমের প্রোগ্রেস হয়, এবং আর্যভট্ট, যার নাম আমরা বিভিন্ন জায়গায় শুনেছি, প্রচুর আবিষ্কারের সাথে জড়িত আছে, তিনি কিন্তু সাইন এবং কোসাইনের বেসিক যে ধারণা সেটা নিয়ে অনেক কাজ করেন। তাহলে গ্রিস থেকে আমরা এসে পড়লাম ভারতে, এবং তারপরে আমরা চলে যাচ্ছি পারস্য। এখন তখন তো পার্সিয়ান বা পারস্য যাই বলো, সেই নাম ছিল। তো এই পারস্যে যদি চলে আসো, এখানে কিন্তু মডার্ন ট্রিগোনোমেট্রির একটা বেস স্থাপিত হয়। আগে আগে যেগুলো মানে বেরিয়েছিল, ত্রিভুজ, তাদের কোণ, কর্ড, সাইন কোসাইনের ধারণা, সেটা একটু এগিয়ে নিয়ে গিয়ে এই প্রথমে আমাদের যে পার্সিয়াল বিখ্যাত বিজ্ঞানী আল খাবিজমি, এবং উনি কিন্তু, যিনি বীজগণিতেও প্রচুর কাজ করেছেন, উনি কিন্তু ট্যানজেন্টের ধারণা আনলেন প্রথম, এবং সেই কাজটা এগিয়ে নিয়ে গেল আবু আল বুজানি। তিনি কি করলেন, ত্রিকোণমিতির বিভিন্ন অন্য রেশিও, আমরা দেখব যে বিভিন্ন বাহুগুলো পাল্টে গেলে কি করে রেশিও পাল্টে যায় কোণের সাপেক্ষে, সেই ধরনের কনসেপ্টগুলো উনি আনলেন। তাহলে ইন শর্ট জার্নিটা কিরকম ছিল, ইজিপ্ট, ব্যাবিলনিয়ান, গ্রিক ঘুরে ইন্ডিয়া, আর সেখান থেকে পার্সিয়ান হয়ে একটা মডার্ন ট্রিগোনোমেট্রির রূপ ধারণ করলো। এবং তোমরা বুঝে থাকবে, অনেকদিন আগে বিল্ডিং হোক বা পিরামিড হোক, সেখানে কিন্তু এই ধরনের যে ক্যালকুলেশন, অর্থাৎ একটা বিন্দু থেকে এই এটার উচ্চতা, একটা বিল্ডিংয়ের উচ্চতা মাপার ক্ষেত্রে যেহেতু আমাদের সমস্যা ছিল যে এই বিল্ডিংটা না উঠে এটাকে উচ্চতা মাপতে হবে, বা পিরামিডে না উঠে উচ্চতা মাপতে হবে, সেক্ষেত্রে এই ধারণাটা কিরকমভাবে জন্ম নিল, যে এখান থেকে কোনো একটা পয়েন্ট থেকে যেখানে অবজারভার আছে, সেই অবজারভারের রেসপেক্টে তখন বিভিন্ন যন্ত্রের সাহায্যে কোনটা মাপা যেত, যে ধরো এখনো যেগুলো ভাবে আমরা মাপতে পারি, সেই যন্ত্রের সাহায্যে যদি অ্যাঙ্গেলটা মাপা যায়, অ্যাঙ্গেলটা ধরা যাক থিটা, এবং এই দৈর্ঘ্যটা যেহেতু সমতলেই আছে, তো এটা মেপে নেওয়া সম্ভব, রাইট? কারণ এইটা কেউ এখানে কোথায় দাঁড়িয়ে আছে, কত দূরে বিল্ডিংটা থেকে, সেটা মাপা সম্ভব। এবং তারপরেই ত্রিকোণমিতির প্রয়োগ ঘটিয়ে এই বিল্ডিংটার, অর্থাৎ এই হাইটটা, যদি আমরা এটাকে সি ধরি, এই যে বিসির যে হাইটটা, সেটা কিন্তু আমরা মাপতে পারবো যখন আমরা এবিটা জেনে গেছি, এবং এটাকে আমাদের জানতে হবে। তো এই ধরনের বাস্তবিক প্রয়োগ কিন্তু প্রচুর জায়গায় ছিল তখন, সেটা পিরামিডের দৈর্ঘ্য মাপার ক্ষেত্রে হোক, কোনো বিল্ডিংয়ের দৈর্ঘ্য মাপার ক্ষেত্রে হোক, নদীর ওপারে কোনো ব্রিজের সাপেক্ষে তার দূরত্ব মাপা হোক, বিভিন্ন কাজে কিন্তু ব্যবহার হতে শুরু হলো। তাহলে আমরা খুব সংক্ষেপে দেখে নিই যে এর প্রয়োগ বা অ্যাপ্লিকেশন কোথায় আছে, কোথায় কোথায় এর অ্যাপ্লিকেশন আছে। তোমরা এটা নিয়ে আরেকটু গুগল সার্চ করতে পারো, কারণ সময় সীমিত, খুব বেশি ডিটেলে যাওয়ার চান্স নেই, কারণ এরা প্রত্যেকটাই এক একটা পয়েন্ট যেটা নিয়ে আরও ডিটেলে আলোচনা করা যায়, বা হায়ার ম্যাথামেটিক্সে, বা তোমরা যখন একটু বড় হবে তখন জানতে পারবে। কিন্তু এখন এইটুকু তোমাদের অ্যাটলিস্ট জানা উচিত যে আমরা কি কি জায়গায় দেখতে পারি। দেখো, প্রথমেই হচ্ছে এই যে কোনো কিছুর হাইট বার করা উইদাউট ক্লাইম্বিং, যেটা আমরা দেখলাম কিভাবে ত্রিকোণমিতিক অনুপাতের সাহায্যে কিছুর হাইট মাপা যেতে পারে, যে কোনো বড় একটা অবজেক্টের যেটার হাইট আছে। আচ্ছা, মোবাইল টাওয়ার আর সিগন্যালের স্ট্রেংথ, সেটা বার করার কাজে, কারণ সেই সিগন্যাল মানেই একটা সাইক্লিক ফেজ, রাইট? আমরা দেখবো সাইন কস এদের সিগন্যালগুলো সাইক্লিক রিটার্ন করে, যেমন আমরা দেখেছিলাম। আচ্ছা, নেভিগেশন, তো এই নেভিগেশনেও এক পাশ থেকে আরেক পাশে নদীর দৈর্ঘ্য মাপতে, পারে পৌঁছাতে কিরকম সময় লাগবে, বিভিন্ন কাজে নেভিগেশনে ইউজ হয়। কনস্ট্রাকশন, তাহলে এই কনস্ট্রাকশনেও যখন আমরা বিভিন্ন জায়গাতে র্যাম্প বানাই, অর্থাৎ নততল বানাই, বা কোনো রোড বানাই, সেখানে বিভিন্ন রকমের সারফেস থাকে, সেখানেও কিন্তু আমরা ত্রিকোণমিতির প্রয়োগ করে খুব সূক্ষ্মভাবে একটা পারফেক্ট হিসাব করতে পারি কনস্ট্রাকশনের। আচ্ছা, অ্যাস্ট্রোনমি তো আমরা জানি, সে টলেমির যুগ থেকে শুরু করে এখন এই প্রচুর উন্নতি হয়েছে, এবং সেখানে এই যে মাপা, এই যে বিভিন্ন তারাদের দূরত্ব মাপা, সেই সব কাজে কিন্তু প্রবলভাবে ত্রিকোণমিতির ব্যবহার রয়েছে। আরও কি কি কাজে ব্যবহার আছে তোমরা একটু এক্সপ্লোর করো, ফিজিক্সে, অ্যাস্ট্রোনমিতে, বিভিন্ন জায়গাতে, আমাদের দৈনন্দিন জীবনের অনেক জায়গায় কিন্তু রয়েছে ত্রিকোণমিতি। তাহলে এবার আমরা মূল টপিকে ঢুকে পড়ি। ত্রিকোণমিতি শব্দের মানে, সেটার ইতিহাস, সেটার কিভাবে আমাদের বিভিন্ন রকমের তার অ্যাপ্লিকেশন আছে, সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করলাম। এবার চলে আসি কোণ পরিমাপে, কারণ কোণটা হচ্ছে মূল বিষয়, সেটা আমাদের জানতে হবে। এবার কোণ পরিমাপ করতে গেলে আমাদের দুটো পদ্ধতিতে আমরা এখানে কোণটা পরিমাপ করে থাকি। কি কি পদ্ধতি এখানে আমাদের সামনে রয়েছে? একটা হচ্ছে ষষ্ঠিক পদ্ধতি, ঠিক আছে,
আরেকটা হচ্ছে বৃত্তীয় পদ্ধতি। দুটো পদ্ধতিতে আমরা মেজারমেন্ট করে থাকি। ষষ্ঠিক পদ্ধতি মানে ডিগ্রি যেতে আমরা যেটা মেজার করি, এটা খুব বেশি প্রচলিত, তোমরা এটার সাথে বেশি প্রচলিত। জ্যামিতিতেও আমরা যখন কিছু মেজার করি তখন ষষ্ঠিক পদ্ধতিতে মানে আমরা ডিগ্রিতে মেজার করে থাকি। আর একটা বৃত্তীয় তো এখানে তোমরা জানোই যে সবকিছু ডিগ্রি দিয়ে প্রেজেন্ট করা হয়, এবং এক সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি, আবার 1 ডিগ্রি মানে 60 মিনিট, আবার 1 মিনিট মানে 60 সেকেন্ড। তাহলে এই ছোট ছোট তার পার্টসগুলো আছে। অন্যদিকে বৃত্তীয় পদ্ধতিতে কিন্তু আমরা রেডিয়ান সাহায্যে বার করে থাকি, এবং রেডিয়ানের এইখানে যে ডেফিনেশনে আমরা আসি, তখন এইখানে যদি তুমি দেখো যে এই যে আর, এই যে ব্যাসার্ধ এবং সেটার সমান দৈর্ঘ্যের চাপ কেন্দ্রে যে কোণটা তৈরি করছে, তাহলে দেখো এইভাবে যদি ভাবো, এই পুরোটা হচ্ছে 2 পাই এবং পুরোটা মানে 360 ডিগ্রি, তাই না? পুরোটা, এই পুরোটা, তাহলে পাই রেডিয়ান মানে 180 ডিগ্রি। এই একটা আমরা সম্পর্ক পেলাম। এবার এই একটা ইম্পর্টেন্ট রিলেশনশিপ, আমাদের যে কোয়েশ্চেনগুলো আমরা এখন সলভ করব সেখানে ডিগ্রি থাকলে রেডিয়ানে কনভার্ট করতে হবে, রেডিয়ান থাকলে ডিগ্রিতে কনভার্ট করতে হবে, এবং এটা আমাদের কাছে দেখবো আমরা প্রবলেমে কিভাবে পাই। কারণ একটা কোণের ষষ্ঠিক পরিমাপ যদি ডি ডিগ্রি আর একটা বৃত্তীয় মাপ আর হয়, তাহলে এদের মধ্যে যে রিলেশনশিপটাকে আমরা বলতে পারি d/180 ইকুয়াল টু r/π। তো এটার প্রুফ অ্যাজ আ প্রবলেম স্টেটমেন্ট হিসেবে তোমাদেরকে আমরা দেব, সেটা তোমরা প্র্যাকটিস করবে। কারণ এটা সোজা, মানে এইভাবে যেভাবে আমরা এখানে বার করেছি পাই রেডিয়ান সাথে 180 ডিগ্রি, একইভাবে আমরা এইটা ব্যবহার করে এটা বার করতে পারবো কিভাবে d/180 ইকুয়াল টু r/π হয়। হ্যাঁ, আচ্ছা, এখানে দুটো আরও কনসেপ্ট একটু জেনে নিই। সেটা হচ্ছে যে ত্রিভুজের 3টে কোণের সমষ্টি কিন্তু 180 ডিগ্রি তোমরা জানো, যেটা মানে আবার পাই রেডিয়ান, এখানে আমরা পেয়েছি এটা। আরেকটা হচ্ছে যে চতুর্ভুজের 4টে কোণের সমষ্টি, সেটা হচ্ছে 2 পাই রেডিয়ান, 360 ডিগ্রি ডাবল। তো এই রেডিয়ান আর ডিগ্রির মধ্যে রিলেশন তোমরা হয়তো এটা আগে পড়েছো, কিন্তু এর উপরে আমরা কিছু প্রবলেম সলভ করব, কনভার্সন ডিগ্রি থেকে রেডিয়ান, রেডিয়ান থেকে ডিগ্রি। তো মূলত আমাদের এই কনসেপ্টটা কাজে লাগবে, কারণ ত্রিভুজের 3টে কোণের মান 180 ডিগ্রি বা পাই রেডিয়ান, আর চতুর্ভুজ হলে 360 ডিগ্রি বা 2 পাই রেডিয়ান। তাহলে এই কনসেপ্টগুলো আমরা নিয়ে প্রথম যে প্রবলেমটা আজকে দেখব সেটা হচ্ছে, এই ধরনের প্রশ্ন কিন্তু তোমরা পরীক্ষায় অবজেক্টিভ হিসেবে পেতে পারো। একটা চতুর্ভুজের 3টে কোণের পরিমাপ দিয়ে দিয়েছে, ঠিক আছে? চতুর্থ কোণের ষষ্ঠিক ও বৃত্তীয় মান কত? তো দু ধরনের মানই কিন্তু আমাদেরকে বার করতে বলেছে। তাহলে প্রথমে যদি আমরা দেখি কোণগুলো কি কি, ঠিক আছে? তাহলে কোণগুলো আমাদের প্রথমে বার করতে হবে। ধরো π/3 দেওয়া আছে, 5π/6 দেওয়া আছে, আর 90 ডিগ্রি আছে। তাহলে বোঝাই যাচ্ছে এটা মিশিয়ে দেওয়া আছে, একটা বৃত্তীয় পদ্ধতিতে, এটাও বৃত্তীয় পদ্ধতিতে, কিন্তু এটা ষষ্ঠিক পদ্ধতিতে, যেহেতু ডিগ্রি আছে। কিন্তু আমাদের বার করতে হবে যে চতুর্থ যে কোণটা, সেই কোণটার মান কত। আচ্ছা, প্রথমেই আমরা দেখি 90 ডিগ্রি মানে কি, রাইট? 90 ডিগ্রি মানে আমরা বলতে পারি π/2। সুতরাং 3টে কোণের সমষ্টি আমরা কি করে পাবো? এইটা প্লাস এইটা প্লাস এইটা। তাহলে আমরা চতুর্থ যে কোণ সেইটা এরকম লিখতে পারি, চতুর্থ কোণ ইজ ইকুয়াল টু, চতুর্ভুজের 4টে কোণের সমষ্টি কত আমরা এক্ষুনি দেখলাম, 2 পাই রেডিয়ান। তাহলে আমরা বলতে পারি 2 পাই, তার থেকে যদি আমরা বাদ দিই বাকি কোণগুলোর যোগফল π/3 প্লাস 5π/6 প্লাস π/2, তাহলে আমরা কি পাবো? এর চতুর্থ কোণটার মান ইন রেডিয়ান, কারেক্ট? তাহলে 2 পাই মাইনাস, এখানে এলসিএম করে নিচ্ছি 6, তাহলে 2 পাই প্লাস 5 পাই প্লাস 3 পাই ইকুয়ালস টু 2 পাই মাইনাস, এখান থেকে কত আসছে দেখো, 10, রাইট? 10 পাই, 5 to 7 আর 3/6। তাহলে এখান থেকে হবে 12 পাই মাইনাস 10 পাই ইজ ইকাল টু 6। তাহলে আমরা কি পেয়ে গেলাম? 2 পাই/6 বা π/3। তাহলে এইটা, এই যে মানটা আমরা পেলাম, এটা কিসে পেলাম? বৃত্তীয় পদ্ধতিতে। তাহলে বৃত্তীয় পদ্ধতিতে মান, এটা চতুর্থ কোণের মান, হ্যাঁ, হচ্ছে পাই রেডিয়ান, π/3 রেডিয়ান। এটা আমাদের একটা আনসার হলো। কিন্তু এখানেই শেষ না, আমাদের জিজ্ঞেস করছে ষষ্ঠিক পদ্ধতিতে মান। তাহলে এটার ষষ্ঠিক পদ্ধতিতে মান কত হবে? ষষ্ঠিক পদ্ধতিতে মান কত হতে পারে বলো? তাহলে দেখো, একটা যেটা আমাদের দিয়ে দিয়েছে এবং তার সাথে আমাদেরকে তুলনা করতে হবে। কি কি তুলনা করতে হবে? যে রেডিয়ানে আমাদের মানটা দেওয়া আছে, ডিগ্রিতে মানটা কত হবে, কারেক্ট? তো তুমি যদি আলাদা করে এই ফর্মুলাটারও কথাও ভাবো, d/180 ইজ ইকাল টু r/π, কারেক্ট? তাহলে এই ধারণা অনুযায়ী আমরা যদি এখান থেকে বার করতে চাই, তাহলে কি হবে? দেখো, এখানে r এর মানটা বলে দিয়েছে রেডিয়ানে কত আছে, তাই না? তার সাথে আমাদের 180 কে যদি আমরা গুণ করি, 180/π দিয়ে গুণ করি,
তাহলে এখানে কত হচ্ছে আমাদের ক্ষেত্রে? দেখো π/3 ইকুয়ালস টু 180/π, সো ইট কামস টু 60। সুতরাং ষষ্ঠিক পদ্ধতিতে মান 60 ডিগ্রি। ঠিক আছে, একটু দেখে নিও, ক্লিয়ার হবে। এই প্রবলেম স্টেটমেন্ট আমরা দুটো জিনিস বার করলাম। এটা অবজেক্টিভ টাইপ কোয়েশ্চেন তোমরা কিন্তু এখানে পেতে পারো। আরও কিছু অবজেক্টিভ টাইপ কোয়েশ্চেন আমরা এখানে দেখি, ঠিক আছে, কারণ আমাদের এখান থেকে এরকম কিছু কোয়েশ্চেন্স তোমরাও একটু ট্রাই করো। ঠিক আছে, ধরো 1 রেডিয়ান পরিমাণের কোণ কত সমকোণের সমান, এরকম টাইপের কোয়েশ্চেন আসতে পারে। বা একটি ত্রিভুজের দুটি কোণ দিয়ে দিয়েছে, তৃতীয় কোণটির বৃত্তীয় মান কত। ওকে, তাহলে আমাদের কিছু কিছু জিনিস নিজেরা সলভ করার চেষ্টা করব। তোমরা এখন তোমাদের যে আমরা যেটা শিখেছি সেখান থেকে একটু ট্রাই করো। এই প্রবলেমটা তোমাদের জন্য ছাড়লাম, তোমরা একটু ট্রাই করো নিজেরা। ঠিক আছে, আচ্ছা, এই একটা আমরা এখানে একটা প্রবলেম আছে। একটি ত্রিভুজের দুটো কোণ দিয়ে দেওয়া আছে, রাইট, 105 ডিগ্রি একটা কোণ, আরেকটা হচ্ছে π/12। আচ্ছা, π/12 মানেই কিন্তু 180 সাথে 12কে ভাগ করতে হবে, পাই ক্যান্সেল আউট, তো 15, তো এটা মানে 15 ডিগ্রি। সুতরাং তৃতীয় কোণটি মান কত? তৃতীয় কোণটির মান 180 ডিগ্রি মাইনাস 105 ডিগ্রি প্লাস 15 ডিগ্রি, কারেক্ট? তাহলে হয়ে গেল 60 ডিগ্রি। তাহলে 60 ডিগ্রি মানে আমরা জানি π/3, π/3 আমরা আগেই করলাম আগের প্রবলেমে, কিভাবে π/3 থেকে 60-তে পৌঁছালো। তাহলে এটা আমাদের আনসার, এটা তোমাদের হোমওয়ার্ক। আচ্ছা, প্রমাণ করো 1 ডিগ্রি 1 রেডিয়ানের থেকে ছোট। ওকে, তো দেখো আমরা এটা জানি, পড়লাম না, 180 ডিগ্রি ইকুয়ালস টু পাই রেডিয়ান, 360 ডিগ্রি হচ্ছে 2 পাই রেডিয়ান। সুতরাং 1 ডিগ্রিকে আমরা বলতে পারি π/180, বা বলতে পারি যদি আমরা এটাকে 22/7 হিসেবে পাইকে ভেঙে লিখি। দেখো এই যে ফিগারটা, যে এই ফিগারটা দেখেই বোঝা যাচ্ছে এর নিউমারেটর আর ডিনোমিনেটরের মধ্যে নিউমারেটরটা বড়, তাহলে তাদের রেশিও কখনোই 1-এর বেশি হতে পারে না। নিচটা তো তার বেশি, তাই না? এর থেকে 1-এর বেশি হতে পারে না। তাহলে এই জিনিসটা লেস দ্যান 1, কেন? যেহেতু 22/7/180 এই নাম্বারটা 1-এর থেকে ছোট, তো তাহলে এর ভ্যালুটা ডেফিনেটলি সবসময় 1-এর থেকে কম আমরা লিখতেই পারি। তাহলে আমরা সুতরাং এখান থেকে বলতে পারি 1 ডিগ্রি লেস দ্যান 1 রেডিয়ান, কারণ আমরা এই রেডিয়ান থেকে এই ভ্যালুটা পেয়েছি, হুইচ ইজ লেস দ্যান 1 অর 1 রেডিয়ান। তাহলে এটা আমাদের প্রমাণ। এগুলো সব অবজেক্টিভ বা হয়তো 2 নম্বরের কোয়েশ্চেন আসলো। এবার আমরা দেখি একটু অন্য একটা কনসেপ্ট, কিরকম? এই কনসেপ্টটা কিন্তু আমাদের কিছু প্রবলেম সলভ করতে হেল্প করবে। এই ফর্মুলাটা ধরা যায়, এখানে একটা সার্কেল দেওয়া আছে, এই সার্কেলটাতে তার রেডিয়াস বা ব্যাসার্ধ কত, তার ব্যাসার্ধ, আমি কিন্তু একটু বাংলা শব্দের সাথে ইংরেজি টার্মগুলোও মাঝে মাঝে বলছি, একটু অসুবিধা হতে পারে, কিন্তু আমি দুটো টার্মই বলবো, একটু চেষ্টা করো বুঝতে, তোমাদের ফাইনালি কিন্তু এটা ভবিষ্যতে সুবিধাই হবে। আর ব্যাসার্ধ বিশিষ্ট, তাহলে রেডিয়াস আর, ব্যাসার্ধ আর, এই যে আর ব্যাসার্ধ, সেই ব্যাসার্ধের কোনো বৃত্তের কেন্দ্রে এসটা কি বলা আছে? দেখো, এসটা হচ্ছে একটা চাপ, একটা কোণ উৎপন্ন করলো থিটা। তাহলে এদের মধ্যে রিলেশন কি? রিলেশনটা এটাই যে আর্ক বাই চাপ ইজ ইকুয়াল টু রেডিয়াস ইন্টু অ্যাঙ্গেল। বাট এখানের পয়েন্টটা হচ্ছে থিটার কিন্তু মানটা ডিগ্রিতে না, রেডিয়ান। তাহলে কখনো তোমাদের ডিগ্রিতে দিয়ে দিলে এই ফর্মুলায় বসাতে গেলে আগে তোমরা থিটাটাকে রেডিয়ানে কনভার্ট করে নেবে। দিস ইজ দ্য কনসেপ্ট। একটা অঙ্ক দেখে নি, তাহলে আমাদের এটা ক্লিয়ার হবে। দেখো বলেছে যে একটা বৃত্ত, ওকে, একটা বৃত্তের, এই বৃত্তটার একটি চাপের দৈর্ঘ্য, আচ্ছা, একটা চাপের দৈর্ঘ্য 220 সেন্টিমিটার। বলেছে একটা এরকম আর্ক আছে যেটার মান 220 সেন্টিমিটার। এইটা কেন্দ্রে একটা অ্যাঙ্গেল তৈরি করেছে 60 ডিগ্রি। জানতে চেয়েছে যে এখানে ব্যাসার্ধ বা রেডিয়াস, এটা দেখো ব্যাসার্ধ, এর মানটা কত। ঠিক আছে, তাহলে খুব ক্লিয়ারলি এটা একটা এস দেওয়া আছে, থিটার মানটা ডিগ্রিতে দেওয়া আছে, আর আমাদের ক্ষেত্রে আর এর ভ্যালুটা বার করতে হবে। তাহলে এক্ষেত্রে আমরা কি বলতে পারি? এস কত? 220 সেন্টিমিটার। থিটা 60 ডিগ্রি, এটা মানে আমরা জানি π/3, কারণ পাই 180 ডিভাইডেড বাই 3, এবং আর সেটার মান আমরা জানি না, সেটাই বার করতে হবে, তাই তো? সুতরাং এস ইকুয়ালস টু আর থিটা। সূত্র আমরা কি পাচ্ছি? দেখো, এস ইকুয়াল টু আর থিটা, অর্থাৎ 220 ইজ ইকুয়াল টু আর ইন্টু থিটা π/3, তাই তো? এটা আমাদের বার করতে হবে। বা আমরা বলতে পারি আর এর মান কত? 220 ইন্টু 3/π ইকুয়ালস টু, আমরা যদি পাই এর মান ধরি 22/7, দেখো লিখে নিতে হবে, পাই ইকুয়াল টু 22/7। না বলা থাকলে এটা আমরা ধরবো। তাহলে ইকুয়ালস টু কত হবে? 220 ইন্টু 3 ইন্টু 7 উপরে চলে গেল, নিচে 22,
একা পড়ে থাকলো। তাহলে 22 এটা দিয়ে ক্যান্সেল আউট করলে 10 পাচ্ছি। তাহলে এখানে 10 ইন্টু 3 ইন্টু 7 হুইচ ইজ 210। তাহলে আমরা বলতে পারি ব্যাসার্ধ 210 সেন্টিমিটার। দেখো এটা নিয়ে কোনো কনফিউশন আছে? তাহলে একবার একটু ভিডিওটা আরেকবার প্লে করে নিও। এই ধরনের প্রবলেম কিন্তু আসতে পারে। এস ইকুয়াল টু আর থিটা প্রয়োগ করে অনলি মনে রাখবে এখানে কিন্তু থিটাটা মোস্ট প্রবলি ডিগ্রিতে দেওয়ার চান্স বেশি, আর ডিগ্রিতে দিলে আমাদেরকে সেটাকে কনভার্ট করে নিতে হবে, করে আমরা এবার ফর্মুলায় অ্যাপ্লাই করব। ওকে, কারণ এটা রেডিয়ানে। পরের আরেকটা কনসেপ্ট দেখি, এটা আরেকটা কনসেপ্ট। ওকে, কোণের উপর আমরা যেগুলো দেখছি যে ত্রিকোণমিতিক কোণ, ষষ্ঠিক পদ্ধতি, আমরা বৃত্তীয় পদ্ধতি, তাদের মধ্যে সম্পর্ক, তারপরে একটা আর্ক, একটা চাপ বৃত্তে যে কোণ উৎপন্ন করে এস ইকুয়াল টু আর থিটা, সেই কনসেপ্টটা দেখলাম। এবার একটা থার্ড কনসেপ্ট দেখবো, যে ধরা যাক একটা 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 রশ্মি, একটা রে এই অবস্থানে আছে এবং যতবার সে ঘুরতে থাকবে, এই যে একবার করে যে ঘোরে, সে কিন্তু 360 ডিগ্রি করে কোণ উৎপন্ন করে। আবার ঘুরলে আবার 360, আরো 360 অ্যাড হতে থাকবে, অ্যাড হতে থাকবে। যতবার সে ঘুরতে থাকবে ততবার সেটা অ্যাড হতে থাকবে এবং প্রত্যেকবারের আবর্তনে, প্রত্যেকবার যতবার আবর্তন করে ততবার প্রত্যেকবার 360 ডিগ্রি কোণ উৎপন্ন করে। ধরো যদি জিজ্ঞেস করে যে দুবার ঘুরলো, তাহলে কত কোণ উৎপন্ন হবে? 360 ইন্টু 2। এখন প্রশ্ন হচ্ছে এর ঘোড়াটা কিন্তু দুটো দিকে হতে পারে, তাই না? একটা ঘড়ির কাঁটার দিকে হতে পারে আর একটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে হতে পারে। অর্থাৎ ছবিতে যদি আমরা এখানে যেটা এঁকেছিলাম সেটাতে আবার একটা আঁকি, এরকম এর সেন্টার থেকে শুরু করলো এবং আবার এখান থেকে গেল, ঘুরে আবার এখানে চলে আসে, তাহলে এই দিক দিয়ে গেছিল। তাহলে এইখানে দেখো এটা কিন্তু ঘড়ির কাঁটার বিপরীত দিকে যাচ্ছে, কারণ ঘড়ির কাঁটা এভাবে চলে, ঘড়ির কাঁটার এইটা বিপরীত দিকে যাচ্ছে আর এটা ঘড়ির কাঁটার দিকে যাচ্ছে। তো এই ক্ষেত্রে যে কোণটা তৈরি হবে বিপরীত দিকে গেলে, বিপরীত দিকে যে গেলে কোণটা তৈরি হবে সেটা কি হবে? তৈরি হবে ধনাত্মক। আর ঘড়ির কাঁটার দিকে একই অভিমুখে গেলে যেটা তৈরি হবে সেটা হচ্ছে ঋণাত্মক, পজিটিভ, নেগেটিভ। অর্থাৎ এদিকে সে যদি ঘোরে আমরা বলবো 360 ডিগ্রি প্লাস, আর উল্টো দিক দিয়ে যদি ঘড়ির কাঁটার দিকে ঘোরে তাহলে আমরা সেটাকে বলবো মাইনাস 360। ঠিক আছে, এই কনসেপ্টটা আমরা পেলাম। এইটাই তোমাদের খালি খেয়াল রাখতে হবে যে অভিমুখের সাথে কিভাবে আমরা ডিগ্রি মানে প্লাস বা মাইনাস সাইনটাকে কনসিডার করি। ধরো যে একটা এখানে যেটা দিয়েছে সমস্যা, একটা ঘূর্ণায়মান রশ্মি যেটা ঘুরছে তার প্রাথমিক অবস্থান থেকে ঘড়ির কাঁটার উল্টো দিকে, যে জিনিসগুলো তোমাকে আন্ডারলাইন করতে হবে এটাকেই বলা হয় স্ক্যানিং। কোয়েশ্চেন পড়ার সময় তুমি যত ভালো স্ক্যানিং করতে পারবে, যে গুরুত্বপূর্ণ শব্দগুলো বাছতে পারবে, তত কিন্তু তোমার ইজিয়ার হবে। কারণ এখানে কোয়েশ্চেনটা খুব বড় করে দিয়েছে, কিন্তু গুরুত্বপূর্ণ জিনিসগুলো কি? ঘূর্ণায়মান রশ্মি ঘড়ির কাঁটার উল্টো দিকে ঘুরছে এবং কবার ঘুরেছে? দুবার ঘুরেছে, আরো 30 ডিগ্রি ঘুরেছে। তাহলে দুবার ঘুরে থেমে যায়নি। তাহলে এই যে রশ্মিটা আছে সে একবার ঘুরেছে, আবার একবার ঘুরেছে এবং তারপরে আরো 30 ডিগ্রি ঘুরে এখানে গিয়ে কোথাও থেমেছে, এখানে গিয়ে কোথাও থেমেছে। তো সে কতটা কোণ উৎপন্ন করেছে? তো প্রথম কথা হচ্ছে ত্রিকোণমিতিক পরিমাপ অনুযায়ী কোণ এক্ষেত্রে কি হবে? ধনাত্মক না ঋণাত্মক? কারণ সে কোন দিকে গেছে? এদিকে গেছে, এদিকে গেছে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে। তাহলে আমরা এখানে বলতে পারি যে ত্রিকোণমিতিক পরিমাপ অনুসারে উৎপন্ন কোণ ধনাত্মক, তাই তো? উৎপন্ন কোণ ধনাত্মক অর্থাৎ পজিটিভ, প্লাস, তাই তো? এবার এখানটায় বলেছে এই কোণটার মান ষষ্ঠিক ও বৃত্তীয় পদ্ধতিতে নির্ণয় করো। তাহলে প্রথমে আমরা দেখি কোণটির মান বার করার চেষ্টা করি। কোণটির মান কত হচ্ছে? 2 ইন্টু 360 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি। তাহলে কত দাঁড়াচ্ছে? 720 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, অর্থাৎ 750 ডিগ্রি। তাহলে এটা আমরা কোণটির মান কিসে পেলাম? ষষ্ঠিক পদ্ধতিতে, ডিগ্রি আছে ষষ্ঠিক পদ্ধতিতে। এবার একই জিনিস আমরা যদি বার করতে চাই, আমাদের কাছে ফর্মুলা আছে, আমরা জানি d/180 ইজ ইকুয়াল টু r/π, তাই তো? তাহলে এই জিনিসটা আমাদের কাছে দেওয়া আছে। এবার আমাদেরকে বার করতে হবে যে কিভাবে আমরা এটার সাহায্য নিয়ে বাকি ফর্মুলাটা বার করতে পারি। সুতরাং এক্ষেত্রে দেখো আর রেডিয়ানে যদি বার করতে হয় তাহলে আমাদের কি হয়? d/180 ইন্টু পাই, এই ভ্যালুটা, বা রেডিয়ানে যে মান সেটা আমাদের কত হবে? ডিতে দেখো 750 দেওয়া আছে, এটা 180 ইন্টু পাই, কারণ এই মানটা কিন্তু আমাদের বেরোবে রেডিয়ানে। তাহলে এক্ষেত্রে আমরা কতটা ক্যান্সেল করতে পারছি? এখানে 0 ক্যান্সেল হচ্ছে, আর 3 দিয়ে করলে 25/6 পাই এটা আসছে। আর সুতরাং এইটাই হচ্ছে আমাদের কি মান? ওই কোণের মান
বৃত্তীয় পদ্ধতিতে মান খালি আমরা এখানে রেডিয়ান দিয়ে উত্তরটা লিখবো। মান 25/25 পাই 6 রেডিয়ান। ওকে, এটা আমরা উত্তর পেয়ে গেলাম। দেখো এটা আরেকটা টাইপ, এই কোশ্চেন কিন্তু আসতে পারে তোমাদের, ঠিক আছে? তাহলে আমরা সব ধরনের কোন পরিমাপক যে ধরনের প্রশ্ন আসতে পারে সেগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। বৃত্তীয়, ষষ্ঠিক পদ্ধতি, তাদের নিজেদের মধ্যে রিলেশনশিপ, তারপরে কিভাবে ডিগ্রি থেকে রেডিয়ান থেকে ডিগ্রি হতে পারে। তারপরে আমরা দেখলাম এস ইকুয়াল টু আর থিটা, এই সেই সম্পর্কটা যেখানে একটা রেডিয়াস একটা বৃত্ত থেকে যদি এস দৈর্ঘ্যের চাপ আমরা নিই, সেটা যদি কেন্দ্রে থিটা কোণ উৎপন্ন করে তাহলে তাদের রিলেশনশিপ, এটা দেখলাম। আর এটা হচ্ছে মুভমেন্ট। আমরা দেখেছি যে ত্রিকোণমিতিতে তো কোণ হবেই, ট্রায়াঙ্গেলগুলো কোণ তৈরি করে এবং এটা ঘুরতে থাকে সাইক্লিক। একবার ঘুরলো একটা 360 ডিগ্রি, দুবার ঘুরলো 720 অ্যান্ড সো অন। তাহলে সেইটা কখন পজিটিভ হবে? ঘড়ির কাঁটার বিপরীত দিকে, আর ঘড়ির কাঁটার দিকে নেগেটিভ হবে। তো আমরা তারপরে একটা এক্সাম্পলও দেখলাম। তাহলে আমরা মোটামুটি একটা ত্রিকোণমিতির প্রাথমিক ধারণা ক্লাস 1 সেটা শেষ করলাম। কিন্তু শেষ মানে একটা টেস্ট টাইম, তোমাদের জন্য 3টে প্রবলেম দেওয়া আছে, একটু রিভিশন করো। তোমরা ডেফিনেটলি খাতা পেন নিয়ে বসেছো, মেন নোটগুলো আমরা অলরেডি হাইলাইট করে দিয়েছি, তার উপর কি প্রবলেমগুলো সলভ করেছি এগুলো তার উপর বেস করে। হ্যাঁ, তার সাথে তোমরা ডেফিনেটলি বইয়ের কিছু প্রবলেম, আর কারণ এই ভিডিও পরিসরের ডেফিনেটলি সব অঙ্ক করা তো সম্ভব না, এর জন্য আমরা আলাদা করে লাইভ বা ভিডিওতে প্রবলেম সলভিং সেশনস করব, যেখানে কনসেপ্ট থেকেও প্রবলেম আমরা ধরে ডিসকাস করব। এটা ছিল কনসেপ্ট প্লাস প্রবলেম। তোমাদের এই প্রবলেমগুলো সলভ করতে হবে, আমি জানি তোমরা করবে এবং তোমরা পারবেও। যদি না পারো কোনো অসুবিধা নেই, চেষ্টাটা করো, কারণ এই ফেলিয়ারগুলোই আমাদের কিন্তু হেল্প করবে। তুমি যদি সলিউশনটা দেখে নাও, সেক্ষেত্রে কিন্তু তোমার পরীক্ষা হলে এই একই প্রশ্ন আসলে অনেক বেশি সময় লাগবে ভাবতে। কিন্তু তুমি ভাবো, তুমি যে প্রবলেমে যে ডেটাগুলো দেওয়া আছে, তথ্যগুলো দেওয়া, সেগুলোকে হাইলাইট করো, সেগুলো আলাদা করে লেখো, দেখো সেখান থেকে ফর্মুলা তৈরি হতে পারছে কিনা। হয়তো ইউনিট ভুল হয়ে যেতে পারে, সেটাকে কোথাও লেখো যে আমি এটা করতে গেলে ইউনিট ভুল করি। এইভাবেই কিন্তু তুমি ইমপ্রুভ করবে। একটা সলিউশন দেখে নেওয়া মানে আমি দেখে নিলাম অঙ্কটা, কিন্তু আমি পারলাম কিনা সেটা বুঝতে গেলে অঙ্কটা ফেল হলেও কোনো অসুবিধা নেই, তোমরা পারবেই। আমরা সবাই একসাথে পারবো, সবাইকে খুব ভালো নম্বর তো হবেই, কিন্তু অঙ্কের ভীতিটাও আমাদের কাটাতে হবে। অঙ্কটা যেন ভালো লাগে। সবাইকে অঙ্ক নিয়ে পড়তে হবে তার কোনো মানে নেই, কিন্তু অঙ্ক একটা এমন একটা সাবজেক্ট যেটার সাথে কিন্তু একটা ভালো লাগার সম্পর্ক তৈরি হলে তোমাদেরও ভালো লাগবে পরে, তাই না? তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ভিডিও নাম্বার 2তে, যেখানে আমরা পরের টপিক নিয়ে ডিসকাস করব। আর তোমরা কিন্তু প্র্যাকটিস করো আর ভালো থেকো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে।